আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা 2026-এ এই বরিশাল ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের, ওই প্রশ্নটি কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে ক্লাসটি সমাধানের জন্য, এই প্রশ্নটি সলিউশন করে দেওয়ার জন্য, সেই জন্য আজকের ক্লাসে আসা। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই, উদ্দীপকে কি বলা ছিল। আচ্ছা, এই বরিশাল ক্যাডেট কলেজে দুইটা উদ্দীপক ছিল। একটি হচ্ছে এই একটা চিত্র, টেবিল দেওয়া ছিল। এই টেবিলের আলোকে বলা হয়েছিল ঘ নাম্বারে যে উদ্দীপকের আলোকে ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। এই ধরনের ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে, ট্যাগ কিভাবে লিখতে হবে, এটা আলোচনা করব। আরেকটা প্রশ্ন এসেছিল অবশ্য, সেটি লিস্ট ব্যবহার করে, আর এটা টেবিল। তো টেবিলটা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয়েছে, সেজন্য আজকের আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছে। যেমন এইখানে এই টেবিলটা যদি লক্ষ্য করি, এই টেবিলের এই যে সেলটা আছে, এই সেলে কিন্তু 1 2 3 4টা রো একসাথে মার্জ করেছে। 4টা রো মিলে একটা রো হয়েছে। তো একাধিক রো একত্র করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করি, তাই না? রো স্প্যান। আচ্ছা, আবার এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এই যে সেলটা আছে, এটা 1 2 3টা কলাম মার্জ করেছে, পাশাপাশি কলাম একসাথে করেছে। তো পাশাপাশি কলাম একসাথে করার জন্য আমরা কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করি। আবার এইখানে এই যে এই সেলটা 1 2 দুইটা রো মিলে আবার এটা একটা হয়েছে। আবার এই সেলটা দুইটা কলাম মিলে একটা হয়েছে। আবার এই টোটাল সেলটা 1 2 3 4টা কলাম মিলে একটা হয়েছে। তার মানে কি, এই টেবিলটা যদি আমরা ভালো মতো এইচটিএমএল কোড লেখা শিখতে পারি, তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো। বিশেষ করে কল স্প্যান এবং রো স্প্যান নামে যে দুইটা অ্যাট্রিবিউট আছে, আমরা এই টেবিল তৈরি করার সময় ব্যবহার করি। তো ওইটার ব্যবহার বিস্তারিত জানতে পারবো, কারণ ওইটা একাধিক ব্যবহার রয়েছে এখানে। তো যাই হোক, এই টেবিলটা প্রস্তুতের জন্য এইচটিএমএল কোড আমি বাম দিকে লিখে দেখাচ্ছি। তো শুরুতে কি লিখবো মনে আছে? আমরা শুরুতে ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্টেশন টাইপ এইচটিএমএল বোঝাই, তার মানে এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে। আমি যদি এই লাইনটা না লিখেও, কণিকা নামে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল আমাকে যে এই ডক টাইপ এইচটিএমএল না লিখলে হবে না। হ্যাঁ হবে, তাহলে 4 ভার্সন হবে। আমি যদি এইচটিএমএল দিয়ে লেখা শুরু করি এখান থেকে, এই লাইনটা না লিখে, তাহলে এইচটিএমএল কোড লেখা হবে, কিন্তু এইচটিএমএল 4 ভার্সন হবে 4। কিন্তু 5 ভার্সন তো লেটেস্ট ভার্সন, তো আমরা 5 দিয়ে লিখবো, সেজন্য এটা লিখবো উপরে। এরপরে কি করব, এটা টেবিলটা তো বডির মধ্যে তৈরি করবো, তাই না? তো বডির ওপেনিং ট্যাগ লিখবো এবং টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো। টেবিলের ওপেনিং ট্যাগের সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই যে আমি দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি দাগগুলি দেওয়ার জন্য, টেবিলের দাগ দেওয়ার জন্য, এবং টেবিলের দাগ এরকম সলিড আকারে দেওয়ার জন্য, স্পেস না রাখার জন্য সেল স্পেসিং 0 করে দিয়েছি। এই সেল স্পেসিং 0 এই কথাটা যদি না লিখি, তাহলে এই দুই সেলের মাঝখানে যে দাগটা আছে, প্রত্যেকটা দাগ ডাবল ডাবল মনে হবে। কারণ বাই ডিফল্ট মাঝখানে 1 পিক্সেল করে স্পেস থাকে দুইটা সেলের মাঝখানে। তো সেটা বাতিল করতে হলে সেল স্পেসিং 0 দিতে হবে, তাহলে এইরকম ওয়েব ডিজাইন আসবে। আচ্ছা, এবার টেবিলের রো তৈরি করব, তাই না? আচ্ছা, এখানে কয়টা রো হবে ভালো করে লক্ষ্য করি। রো এর মধ্যে আমরা সেল তৈরি করি। রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, আর সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব। তো আমাদের এখানে দেখতে হবে কয়টা রো আছে, ভালো করে লক্ষ্য করি। 1 2 3 4 5টা রো আছে, 5টা সারি আছে। এখন সারি বা রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? টিআর, হ্যাঁ, টিআর ট্যাগ ব্যবহার করব। এখানে অ্যালাইন সমান সেন্টার লিখেছি টিআর এর সাথে, ফলে কি হবে, এই টিআর এর মধ্যে আমরা যা লিখবো টিডি দিয়ে সব সেন্টার অ্যালাইন হবে। এই যে লেখাগুলি কিন্তু সব মাঝখানে, প্রত্যেকটা লেখা কিন্তু মাঝখানে আছে। তা আমরা প্রথম রোটা যখন তৈরি করব, টিআর এর মধ্যে আমরা প্রথম সারিটা যখন তৈরি করব, তখন কোন কোন সেল হবে এটা বোঝা কিন্তু এই ধরনের টেবিলের ক্ষেত্রে শিক্ষার্থীদের জটিল মনে হয়। ভালো করে লক্ষ্য করি, এই ধরনের টেবিল থেকে আমাদের যদি এই প্রথম রো এর মধ্যে নির্ধারণ করতে চাই
তাহলে এইটা প্রথম এই দিক থেকে, আর এইটা প্রথম, তার মানে কি এইটা আর এইটা হবে, এই দুটো হবে প্রথম রো এর মধ্যে, প্রথম টিআর এর মধ্যে। ওকে, তাহলে এটা আমরা লিখবো টিডির মধ্যে। কিন্তু এইখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে 1 2 3 4টা সারি যেহেতু এক করেছে, তার র স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হবে। এই যে টিডি র স্প্যান সমান 4, টিডি লিখলাম, টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে ঘরটা তৈরি হবে। এই ঘরটার সব 1 2 3 4টা রো একসাথে করার জন্য রো স্প্যান সমান 4 লিখেছি, দ্য অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে 4। এবং আমাদের এই 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 লেখাটা কিন্তু লিঙ্ক করা, এই যে আন্ডারলাইন করা এবং লিঙ্ক আকারে উপস্থাপন করা আছে। তো লিঙ্ক আকারে উপস্থাপন করার জন্য, হাইপার লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ এ। এখন এ ট্যাগের গঠনটা হচ্ছে এ এ এইচ আর ই এফ ইকুয়াল টু ইউআরএল। ইউআরএল মানে এখানে ইউআরএল নেই, ইউআরএল যেহেতু নেই তাই আমরা এখানে ইউআরএল দিতে পারি, অথবা যে কোনো একটা প্রতীক দিতে পারি। যেহেতু ইউআরএল নেই সেজন্য আমরা বুঝিয়ে দিলাম যে এখানে ইউআরএলটা হতো। এরপরে আইসিটি লিখবো, তারপর এটা ক্লোজ করবো, এটা ওপেন এটা ক্লোজ, মাঝখানে আমরা আইসিটি কন্টেন্ট আকারে লিখেছি। এবং এখানে এইচ আর ই এফ এর ভ্যালু যেহেতু এখানে নাই, তাই আমরা একটা প্রতীক দিয়ে রেখেছি। আচ্ছা, এ পর্যন্ত হলো। এইটার না, এটা এখনো হয়নি, মার্কসটা এখনো হয়নি। এটার জন্য একটা সেল তৈরি করবো আবার, টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে মার্কস লিখেছি কন্টেন্ট হিসেবে। এবং ওপেনিং টিডির সাথে এখানে যে 1 2 3টা কলাম একসাথে মার্চ করেছি, 3টা কলাম একসাথে করার জন্য কল স্প্যান সমান 3 লিখেছি। এখন আমার দুইটা সেল কিন্তু তৈরি করা হয়ে গেছে, টিডি ওপেন টিডি ক্লোজ এটার জন্য, টিডি ওপেন টিডি ক্লোজ এটার জন্য। এখন এই টিআর ওপেন করেছিলাম, টিআর ক্লোজ করলাম। ওকে, এখন এই অবস্থায় থেকে আমাদের কতটুকু তৈরি হলো টেবিলের, এইটা তৈরি হয়েছে আর এইটা তৈরি হয়েছে, এগুলো কিন্তু বাকি আছে। আচ্ছা, পরে আবার টিআর ওপেন করব, টিআর অ্যালাইন সমান সেন্টার, এরকম অনুরূপ। এখন এই টিআর এর মধ্যে কোনটা কোনটা হবে, পরবর্তী টিআর এর মধ্যে এইটা এইটা আর এইটা হবে। এবং এইখানে কোনো ঝামেলা নাই, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। কি সমস্যা নাই? এটাও এসব ফ্রেশ, কোনো কল স্প্যান র স্প্যান ব্যবহার হবে না, কারণ এটা সিঙ্গেল সেল, প্রত্যেকটা কোনো মার্চ করেনি, কলাম রো মার্চ করেনি। সেজন্য এটার দুই পাশে লিখবো টিডি, এটার দুই পাশে লিখবো টিডি, এটার দুই পাশে লিখবো টিডি, এটা সহজ। সিকিউ এর দুই পাশে লিখবো টিডি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সিকিউ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে এমসিকিউ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে প্র্যাকটিক্যাল, এবং টিআর ক্লোজ। টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে রো তৈরি হবে। এই রো এর মধ্যে এইটা এইটা আর এইটা হবে। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, এইটা আর হবে না? না, এইটা আর হবে না। কোড একটা অংশের জন্য HTML কোড একবার লিখতে হবে। তো এটার জন্য যেহেতু আমি উপরে লিখেছি আইসিটি, এই যে এইখানে, কোথায় লিখলাম, এই যে এইখানে লিখেছি, এই যে এইখানে, তাই এটার জন্য আর একবার এগুলোর জন্য লেখা লাগবে না। এই সারি এই প্র্যাকটিক্যাল পর্যন্ত লেখা হয়েছে। এরপরে কোনটা লিখবো? এইটুকু লিখবো, তাই না? এখন পরের সারিতে হবে এইটা এইটা আর এইটা। ওকে, এখানে জায়গা নাই, আমি পরের পেজে যাই, পরের পেজে যাই। এই যে আবার টিআর ওপেন করলাম, অ্যালাইন সমান সেন্টার দিলাম। এই টিআর এর মধ্যে হবে এইটা এইটা এবং এইটা, এই তিনটা। এটা টিডি দুই পাশে, মাঝখানে 50 লিখবো, 25 এর দুই পাশে টিডি, এবং এইখানে আবার দুইটা কাহিনী আছে। এই সেলটা একটা রো, দুইটা রো মিলে একটা করেছে, তাহলে একাধিক রো এক করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো, যার ভ্যালু দিব 2, কারণ দুইটা রো এক করেছে। ওকে, এবং আরেকটা কাহিনী এখানে আছে, সেটি হচ্ছে ক্যাডেট কলেজের প্রশ্ন তো একটু কঠিন হয়েছে, তাই না? তো যাই হোক, আমি সহজভাবে আলোচনা করছি, ভালো করে লক্ষ্য করি। এই 25 লেখাটা কিন্তু মাঝখানে না, উপরে। এখন কোনো লেখা উপরে নিচে আপ ডাউন করার জন্য ভি অ্যালাইন ব্যবহার করতে হয় অ্যাট্রিবিউট হিসেবে। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন ব্যবহার করতে হয়। ভার্টিক্যাল অ্যালাইন যদি টপ দিই তাহলে উপরে যাবে, মিডিল মাঝখানে থাকবে, বটম দিলে নিচে আসবে। সেই জন্য আমরা এখানে এই টিডির সাথে, আচ্ছা আগেই তো এই দুটো তো লেখা হয়েছে, তাই না? এখন এই যে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে 25 লিখলাম।
কিন্তু দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি দুইটা রো মার্জ করবে, তার জন্য র স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যার ভ্যালু দিব 2, কারণ দুইটা রো মার্জ করেছে। এবং এই লেখাটা স্বাভাবিক যদি আমি এই ভি অ্যালাইন সমান টপ না লিখি, তাহলে এই 25 লেখাটা সেন্টার অ্যালাইন হবে, সেন্টারে থাকবে। কিন্তু আমাদের উপরে নেওয়ার জন্য ভি অ্যালাইন সমান টপ দিতে হবে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারে আমাকে যে আমরা যদি অ্যালাইন সমান টপ দিতাম তাহলে হতো না। না, অ্যালাইনের ভ্যালু হচ্ছে লেফট, সেন্টার, রাইট। অ্যালাইন মানে ডানে বামে নেওয়া, মাঝখানে ডানে বামে নেওয়া, অ্যালাইন যদি দিই আমরা এই অ্যালাইন। বাট উপর নিচ করার জন্য, বটম টপ বটম মিডিল করার জন্য, উপর নিচ করার জন্য আমাদের ভি অ্যালাইন ব্যবহার করতে হবে, মানে ভার্টিক্যাল অ্যালাইন। সেই জন্য ভি অ্যালাইন সমান টপ দিয়েছি, লেখাটা উপরে চলে যাবে। এটা যদি না লিখি তাহলে এই লেখাটা কিন্তু এরকম হবে না, মাঝখানে থাকবে। এবং প্রশ্নটা যেহেতু উপরে আছে তাই ভি অ্যালাইন টপ দিতে হবে। ওকে, এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে 25 পর্যন্ত। এইবার এইটা বাকি আছে। ও, এখানে তো টিআর ক্লোজ করা হয়নি, টিআর ওপেন করলাম, টিআর ক্লোজ। এবার আবার টিআর ওপেন করলাম, অ্যালাইন সমান সেন্টার। এখন এই টিআর এর মধ্যে কোনটা হবে? শুধুমাত্র এক্সাম সমান 75 হবে, এটা হবে। এবং এইটা আবার কি করেছে, 1 2 দুইটা কলাম মার্জ করেছে, দুইটা কলাম মিলে বেচারা একলা দখল করেছে। তার পাশাপাশি কলাম মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাই টিডির সাথে লিখবো কল স্প্যান সমান 2, তারপর এক্সাম। এখানে আর একটা কাহিনী আছে, এই এক্সাম লেখাটা নর্মাল, কিন্তু 75 লেখাটা বোল্ড আছে, বোল্ড। তাই 75 লেখার দুই পাশে আমরা বি লিখেছি। বি ট্যাগে বোল্ড হয় এবং স্ট্রং ট্যাগে বোল্ড হয়, তাই না? বোল্ড করার জন্য দুইটা ট্যাগ আছে, একটা বি আর একটা হচ্ছে স্ট্রং। তো বি লেখা সহজ, সেজন্য আমরা বি লিখেছি। তোমরা যদি অন্যান্য বইতে যদি স্ট্রং দেখো তাও হবে, সমস্যা নেই। এবার আমরা টিআর ক্লোজ করবো। এখন এই টিআর এর মধ্যে কিন্তু একটি মাত্র সেল ছিল, এইটা, এবং এই সেলটা দুইটা কলাম মার্জ করেছিল, তাই কল স্প্যান সমান 2 লিখেছি। ওকে, আমাদের এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন অনেক শিক্ষার্থী আবার আমাকে প্রশ্ন করতে পারে, এটার সাথে এটা হবে না? না, ওইটার হবে না, এইটার সাথে এটা হয়ে গেছে। এবার সবার সাথে এই সারিটা বাকি আছে। এই সারির মধ্যে যে লেখাটা আছে, এই লেখার না 3টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কলামটা 1 2 3 4টা কলাম মার্জ করেছে। তাহলে আমরা যখন লিখবো তখন এই যে টিআর অ্যালাইন সমান সেন্টার লিখবো, তারপরে এই যে কল স্প্যান সমান টিডি সাথে কল স্প্যান সমান 4 দিব, কারণ 1 2 3 4টা কলাম একসাথে মার্জ করেছে। এই 4টা কলাম মিলে একটা করার জন্য কল স্প্যান সমান 4 দিয়েছি। এইবার এই লেখাটার মধ্যে আরো 2টা বৈশিষ্ট্য হচ্ছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা কিন্তু একটু বাঁকা। এই লেখার মধ্যে পার্থক্য আছে। এই লেখাটা কিন্তু একটু বাঁকা। বাঁকা মানে কি? ইটালিক আকারে লেখা, ইটালিক টাইপ বলে এই ধরনের লেখাকে। এই লেখা একটু বাঁকা করার জন্য ইটালিক ট্যাগ ব্যবহার করতে হবে। ইটালিক ট্যাগটা হচ্ছে আই ট্যাগের লেখা বাঁকা করে। এবং আর একটা কাহিনী আছে, 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ 10 স্কোয়ার আছে, তাহলে এই 2 উপরে সুপারস্ক্রিপ্ট আকারে লেখা, মানে 2 এর উপরে 10 এর উপরে এই যে 2 পাওয়ার হিসেবে দেওয়ার জন্য, স্কোয়ার হিসেবে দেওয়ার জন্য এই 2 এর দুই পাশে লিখবো সুপি ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, তাই না? যাই সমাধান করি। এই যে লক্ষ্য করি, আই ট্যাগ ওপেন, আই ট্যাগ ক্লোজ। এই যে টিডিটা আমরা টিডি ওপেন টিডি ক্লোজ করেছি। এবার আই ওপেন আই ক্লোজ, ফলে কি হবে? লেখাটা বাঁকা হবে। শুরুতে আই দিয়েছি, শেষেও আই দিয়ে ক্লোজ করেছি, ফলে কি সব লেখাটাই বাঁকা হবে পাওয়ার সহ। এবার টোটাল ইকুয়াল টু 10, টোটাল ইকুয়াল টু 10 লিখলাম। তারপরে কি লিখবো? 2 লিখবো। এবং 2 লেখাটা কোথায়? উপরে না? তো উপরে কোনো লেখা উপস্থাপন করার জন্য সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে। তো সুপারস্ক্রিপ্ট আকারে লেখার জন্য সুপি ট্যাগ ব্যবহার করব। অনেকে দেখি বলে এটা সুপ ট্যাগ বলে না, সুপ ট্যাগ এটা ভুল। সুপ ট্যাগ বলে কিন্তু ট্যাগ নেই, এটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ বলে। ঠিক আছে, যাই হোক, এই 2 এর দুই পাশে এসইউ পি ট্যাগ লিখবো। এসইউ পি ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবং সবার শেষে কি করব? আমাদের এই টিআর ওপেন করেছিলাম, টিআর ক্লোজ করব। টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব।
এইভাবে যদি আমরা সুন্দর করে সঠিকভাবে কোড লিখি তাহলে এই আউটপুট পাবো। তো আমি কিন্তু এই কোডগুলি ব্যবহার করে নোটপ্যাড প্লাস প্লাসে লিখে যে নিট আউটপুট পেয়েছিলাম সেটা ক্রপ করে এখানে নিয়ে এসেছি। তার মানে কি এই টেবিলের সাথে কোড আমার হুবহু মিল আছে 100%, 1% কোনো অমিল নাই, কিন্তু সঠিকভাবে লেখার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। বরিশাল ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান আজকে করাইছি। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।